দেখুন, এই নির্বাচনটা তো একেবারে সুবর্ণ সুযোগ তৃণমূল কংগ্রেসের কাছে যে জনভিত্তিটা তাদের ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা যাচাই করে নেওয়ার, এবং তাতে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হয়েছে। আপনি মানবেন বিশ্বনাথদা যে দিস ইজ দ্য হাই টাইম ফর তৃণমূল কংগ্রেস টু ইন্ট্রোস্পেক্ট। সেই জায়গায় না গিয়ে আপনি দেখুন 4 মে থেকে শুরু করে আজকের দিনে ফল ঘোষণার পর লাগাতার এই ফলাফলকে বারে বারে আতশ কাচের তলায় রেখে এই নির্বাচন প্রক্রিয়া জাতীয় নির্বাচন কমিশনকে বারে বারে আক্রমণ করে চলেছে। আমি বলছি তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনগণের যে রায় তাকে শুধু অস্বীকার করা নয়, তাকে অপমান করে চলেছে। কি প্রতিষ্ঠা করতে চাইছে এই দল? তৃণমূল কংগ্রেসের পুরনো রোগ সেটা হলো যে নির্বাচনে যখনই হেরে যায় তৃণমূল কংগ্রেস কিন্তু সেটাকে মানতে চায় না। আমি দু একটা উদাহরণ দিই। 2001 সাল হয় এবার নয় নেভার স্লোগান দিলেন, তারপরে হেরে গিয়ে তিনি বললেন যে সায়েন্টিফিক রিগিং করেছে সিপিআইএম দল। একইভাবে তুমি 2006 সালের বিধানসভা নির্বাচন, 2004 সালের বিধানসভা নির্বাচনের পর একইভাবে পরাজিত হয়ে উনি সায়েন্টিফিক রিগিং এর তত্ত্ব আনলেন। আবার যখন শাসক হলেন 2019 সালের লোকসভা নির্বাচনে 19টা আসন হারলেন, হেরে বললেন ইভিএম এর দোষ, এবং তিনি দাবি তুললেন ইলেকশন কমিশনের কাছে যে পোস্টাল ব্যালট পেপার ফিরে আসুক, ব্যালট পেপারে ভোট হোক, এবং তার জন্য তিনি সওয়াল করতে লাগলেন। ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু আমি তোমায় বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু সংবিধানের মধ্যে থেকে সমস্ত সুযোগ সুবিধাগুলো নেন, কিন্তু সংবিধানটাকে অগ্রাহ্য করেন। বারবার আমরা দেখেছি শুধুমাত্র ইলেকশন কমিশনকে ডিনাই করছেন তা নয়, তারা কলকাতা হাইকোর্টের বিচারপতিদেরকে অস্বীকার করেন। তাদের কোনো রায়কে মানে পছন্দ না হলে সরাসরি জনসমক্ষণে সমালোচনা করেন বিচারপতিদের নাম নিয়ে। আবার সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও আমরা দেখেছি যেখানেই সুপ্রিম কোর্ট একটু ভিন্ন রায় দিয়েছে বিচার ব্যবস্থাকেও কিন্তু তারা মান্যতা দেন না। এটা কিন্তু কেবলমাত্র তাই নয়, তুমি যদি ভারতবর্ষের আর্মির দিকে তাকাও, মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক রিমার্কস ভারতবর্ষের সেনাবাহিনীর প্রতি, সেটা বালাকোটের এয়ার স্ট্রাইক নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। আবার কলকাতার মানে নবান্নতে বসে তিনি কেন জরিপ করছে, গাড়ির জরিপ করছিল মিলিটারি থেকে, সেইটাকে তিনি মিলিটারি কু বা অভ্যুত্থান হিসাবে দেখিয়েছেন। আবার একইভাবে তুমি জানো যে ময়দানে সেনাবাহিনী প্রতি ধেয়ে গিয়ে তিনি কার্যত মানে তাদেরকে মানে পুলিশ দিয়ে ঘিরতে চেয়েছিলেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান, তিনি সংবিধানের মধ্যে থাকবেন, সংবিধানের সুযোগগুলো সব নেবেন, তা নিয়ে মুখ্যমন্ত্রী হবেন, এমএলএ এমপি হবেন, কিন্তু তিনি সংবিধানটাকেই কুড়ে কুড়ে ধ্বংস করবেন। ফলে এই অ্যাপ্রোচটা কিন্তু মানুষ বিরক্ত হচ্ছিল, যারই ফল কিন্তু 2026-এ তুমি দেখলে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করেছে মানুষ। তারপরেও তিনি সেই প্রত্যাখ্যানটাকে না মেনে তিনি রিজাইন করলেন না, সেটাও কিন্তু একটা অদ্ভুত। মানুষ তাতেও কিন্তু তার প্রতি বিরক্ত হয়েছে। আর ফল তার নির্বাচনের যেভাবে তার প্রার্থী সরে গেল, তারপরে নিজেদের মধ্যে মূল্যায়ন না করে এবং বিপুল পরাজয়ের পর তার দলের বিভিন্ন যে কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত পুরসভার নির্বাচিত সদস্যরা দুর্নীতির জালে আবদ্ধ হচ্ছে, দুর্নীতির জন্য একের পর এক অ্যারেস্ট হচ্ছে। এটা লজ্জা। ভারতবর্ষের অন্য রাজ্যের আরো 2টো রাজ্যে ক্ষমতা বদল হয়েছে। কেরালাতে বামেরা পরাজিত হয়েছে, সেখানে কোনো মুখ্যমন্ত্রীকে দেখে কেউ চোর চোর বলছে না। বা স্ট্যালিনের মানে ডিএমকে পরিবর্তন হয়েছে তামিলনাড়ুতে, কিন্তু তারপরে তামিলনাড়ুতে কেউ ডিএমকে কর্মী সমর্থক বা নেতাদের উদ্দেশ্যে চোর চোর বলছে না। কিন্তু পশ্চিমবাংলাতে একটা সরকার 15 বছর চলার পরে তার দলের সদস্য সর্বোচ্চ পর্যায়ের থেকে শুরু করে একেবারে ছোট কাউন্সিলর পর্যন্ত সবাইকে দেখলেই চোর চোর বলে ধাওয়া করছে, এবং ধরাও পড়ছে চুরির কারণে বা মানে শক্তি প্রদর্শনের কারণে। ফলে আমি বলছি যে এটা যদি এখন ইন্ট্রোস্পেক্ট না করে, তাহলে পশ্চিমবাংলার দুর্ভাগ্য হবে যে বিরোধী শূন্য অবস্থায় চলবে। কারণ এই নীতি নৈতিকতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আগামী 5 বছর বিরোধী আসনে বসা সম্ভব নয়। রাজ্যের বিরোধিতা করতে গেলেই বিজেপি কিন্তু তাদেরকে 15 বছরের আয়নাটা সামনে রাখবে। 15 বছরের যে পারফরমেন্স তৃণমূল কংগ্রেসের, যে দুর্বৃত্তের শাসন ব্যবস্থা তারা কায়েম করেছিলেন, যে দুর্নীতির শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, একদম দুর্বৃত্তায়নের কথা বলছেন বিশ্বনাথ চক্রবর্তী, মানে দুর্নীতির কথা বলছেন। দেখুন, সেই দুর্নীতির কারণে যারা যুক্ত ছিলেন একেবারে রাজ্যে পালা বদলের পর তাদেরকে পর পর গ্রেফতার করা হচ্ছে। অর্থাৎ
তৃণমূলের জনপ্রতিনিধিদের কথা বলছি। দেখুন, সুদীপ পল্লেকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা থেকে প্রথম গ্রেপ্তার ওই তৃণমূল কাউন্সিলর। ঠাকুরপুকুর থানার পুলিশের হাতে ধৃত 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও 16 নম্বর বোর্ডের চেয়ারম্যান সুদীপ পল্লে। অভিযোগ দায়ের ও গ্রেপ্তারের সময় নিয়েও আদালতে বাদানুবাদ দুপক্ষের আইনজীবীর। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে। আদালতে নিয়ে যাওয়ার সময় উঠল চোর চোর স্লোগান। ধৃত 16 নম্বর বোর্ডের চেয়ারম্যানকে দেখানো হলো জুতো। আমাকে বলেছিল 30 লাখ টাকা লাগবে। সুদীপ পল্লের কাছে আমি বারবার তার হাতে পায়ে ধরে বারবার কেঁদেছি, বলেছি সুইসাইড করা ছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি থাকবে না। অত টাকা আমি দিতে পারবো না, 5 লক্ষ টাকা। ওর কাছে যখন পায়ে ধরতে গেছি আমার দোকানটা খুলতে দাও, তখন আমাকে চত্থাপড় মেরেছে। এলাকায় দাদাগিরি, তোলাবাজি থেকে জমি জবরদখল, অসংখ্য অভিযোগ উঠেছে সুদীপ পল্লের বিরুদ্ধে। একাধিক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে শনিবার তাকে গ্রেপ্তার করে ঠাকুরপুকুর থানার পুলিশ। কলকাতায় প্রথম গ্রেপ্তার করা হলো কোনো তৃণমূল কাউন্সিলরকে। বেহালার জেমস লং সরণিতে ভ্যারাইটি স্টোর ছিল লাল কমল চন্দ্রর। অভিযোগ 5 লক্ষ টাকা তোলা দাবি করেন তৃণমূল কাউন্সিলর। না দেওয়ায় ভাঙচুর, মারধরের পর বন্ধ করে দেওয়া হয় দোকান। আমি বলেছি আমার কাছে টাকা নিয়ে অত টাকা আমি দিতে পারবো না, 5 লক্ষ টাকা। দোকানটা 3.5 মাস বন্ধ করে রেখে দিয়েছে গুন্ডামি করে। ওর দলবল এবং ও আমাকে ধার দেনা করে সংসার চালাতে হয়েছে। আমার প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার মাল নষ্ট হয়ে গেছে 3.5 মাসে। যখন দোকানটা খোলার ঠিক 7-8 মাস পরে কর্পোরেশনকে দিয়ে আমার সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও আমার দোকানটা ভেঙে দিল, কর্পোরেশনকে দিয়ে শেষ করে দিল আমাকে। বেহালাতেই মোটর বাইক সারানোর দোকান চালাতেন পলাশ সমাদ্দার। ব্যবসায়ীর দাবি, সমস্ত নথি থাকা সত্ত্বেও তার কাছে 30 লক্ষ টাকা তোলা চাওয়া হয়। দিতে না পারায় ভেঙে দেওয়া হয় দোকান। মায়ের ওষুধ কিনতে পারছি না, ছেলে মেয়ের স্কুলের মাইনে দিতে পারছি না। বলেছি স্যার আমার এটা ফেরত দিয়ে দিন, এরপর আমার সুইসাইড করা ছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি থাকবে না। আমার থেকে টাকা চেয়েছিল বিল্ডিং ডিপার্টমেন্টের মাধ্যমে, আমাকে বলেছিল 30 লাখ টাকা লাগবে। আমি দিতে পারিনি, বিল্ডিং ডিপার্টমেন্ট আমার দোকানটা ভেঙে চুরমার করে দেয়। রবিবার ধৃতকে তোলা হয় আলিপুর আদালতে। ধৃতের আইনজীবী জামিনের আবেদন করে গ্রেপ্তারির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা হচ্ছে। গ্রেপ্তারি বৈধ বলে দাবি করে সরকারি আইনজীবী বলেন, ধৃত একজন প্রভাবশালী ব্যক্তি, তার নামে 5টি এফআইআর রয়েছে, তাকে পুলিশ হেফাজতে দেওয়া হোক। যেই মামলাটা সুদীপ পল্লের বিরুদ্ধে দেয়া হয়েছে, সেই মামলাটা যখন ও অ্যারেস্ট হয়েছে 8:50-এ, তারপরে ইনস্টিটিউট হয়েছে। আমরা বলেছি এই মামলাটা অ্যারেস্ট হওয়ার পরে তৈরি করা হয়েছে কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একজন মানুষকে হয়রানি করার জন্য। আমরা বেসিক্যালি দুটো ধারা দিচ্ছি, একটা হচ্ছে এক্সটর্শনের আর একটা হচ্ছে 109 মানে অ্যাটেম্প্ট টু মার্ডার। 5 জন আলাদা আলাদা করে অভিযোগ করেছে, যেখানে বলছে এক্সটর্শনের একটা অভিযোগ নিয়ে আসছেন। লং পুলিশ কাস্টাডি চাইছে, এখানে ইনফ্লুয়েন্সিয়াল পারসন, এর কাছে কথা বের করতে হবে, টাকা উনি তুলে কোথায় দিতেন সেই রেসপেক্টে থরো ইনভেস্টিগেশনের জন্য আমরা চিঠি চেয়েছি, লারিট কোর্ট কনসিডার করছেন। ঘটনার প্রতিবাদে এদিন ফেসবুক লাইভে সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস কর্মীদের 2-2.5 অফিস ভেঙেছেন, কাউন্সিলরদেরও অ্যারেস্ট করেছেন। যে সুদীপ পল্লে বেহালার বরিশা ক্লাব তার সাথে যুক্ত, এবং পহেলগাঁওতে যখন মারা যায়, শহীদ হয়, বীর শহীদ, তখন ওই পহেলগাঁওয়ে যে বাবা মা, বৃদ্ধ বাবা মা, তার দেখাশোনা করে কিন্তু সুদীপ পল্লে। তাকে আপনারা কালকে রাত্রিরে হঠাৎ করে অ্যারেস্ট করেন, কি না তো এক্সটর্শন কেস। চাই তার পুরসভা হচ্ছে লুটের আখড়া, সমস্ত লুটপাট। সবে অ্যারেস্ট হওয়া শুরু হয়েছে, মাটির তলায় লুকিয়ে থাকলেও আইন তাদেরকে তুলে নিয়ে আসবে, সাজা দেবে। সাধারণ মানুষের টাকা খেয়ে মানুষকে প্রতারিত করে, বঞ্চিত করে যারা রাজনীতি করেছে, কেউ বাঁচবে না। পালাবদলের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের একাধিক কাউন্সিলর। রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। প্রবীর চক্রবর্তী, সৌমিত্র রায় ও শিবাশিস মল্লিকের রিপোর্ট, এবিপি আনন্দ। মানে দেবনানন্দা, কোথাও গিয়ে কি মনে হয় না মানুষের এই পুঞ্জীভূত ক্ষোভ, এই ব্যবসায়ীদের চোখের জল একেবারে ভোট বাক্সে প্রভাব ফেলেছে? একদম শাসক দল, পূর্বতন শাসক দলকে একেবারে ঝেড়ে ফেলে দিয়েছে মানুষ। কিন্তু সেই জায়গা থেকে এই হারের কারণ বিশ্লেষণ না করে তার জন্য অজুহাত খোঁজা হচ্ছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা মনে পড়ে যাচ্ছে যে লিগালি হেরেছি তবে মোরালি জিতেছি। না, ব্যাপারটা হচ্ছে কি, ওই যে মানে আপনি যে বললেন পাপকে ঠেকানোর জন্য কিছু না করাই তো পাপ, রবীন্দ্রনাথ বলেছিলেন রাজপথের কথাতে। সুতরাং আজকে যে কথাটা শুনলাম এটা বলতেই হবে যে পাপকে ঠেকানোর জন্য কিছু না করাই তো পাপ। যে ঘটনাগুলো আজকে যে দেখালে তোমরা, যে কান্নাকাটি করছে তার কাছ থেকে কীভাবে এক্সটর্শন করে নিয়েছে, এটাকে বলা যাবে না এটা একেবারে নীতিগতভাবে ঠিক, এটা কখনো পেল। দ্বিতীয়ত কথা হচ্ছে, একটা কথা বলে 12th নাইটে বলেছিল, দাস দ্য ওয়ার্ল্ড গেগ অফ টাইম ব্রিংস ইন ইজ রিভেঞ্জেস। ক্ষমতার ঘূর্ণাবর্তে
প্রতিশোধ পেতেই হবে। তা ক্ষমতার ঘূর্ণিবর্তে পড়ে গেছে, এখন প্রতিশোধ। সুতরাং আমি প্রথমেই বলেছি, যেগুলো অন্যায় হয়েছে সেটাকে স্বীকার করতে হবে, তাদের জেল হোক, হাজতে হোক, শাস্তি হোক, এগুলো মানে কারণ ক্ষমতার লিপসায় এইগুলো হয়। পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্ট অ্যাবসলিউটলি, এই কথাটা আজকে ইন্টারন্যাশনাল কথা এবং সবাই জানে। সুতরাং যারা অন্যায় করেছে সে যেখানে করুক, পশ্চিমবঙ্গের যেখানে করুক, তাদের শাস্তি দেওয়া হোক এবং নিশ্চয়ই পিউরিফাই করার সুযোগ আছে। একটা কথা বিশ্বনাথ বলছিল যে তামিলনাড়ুতে হয়নি, কারণ তামিলনাড়ুতে যিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি বলেছেন আমি ডিএমকের সঙ্গে নেব না, ওই চোরের ভাগ আমি নেব না, এবং তার নিয়ে অনেক স্লোগানও হয়েছিল। সুতরাং আজকে যে যায়, হ্যাঁ কেরালায় ব্যাপারটাকে আলাদা, কারণ সময় পরিবর্তন হয়, কিন্তু তামিলনাড়ুকেও কিন্তু স্টালিনকে সেই চোরের কথাও শুনতে হয়েছে, এ কথা অনেক লেখাও পড়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।